কুমিল্লার মুরাদনগরে একই পরিবারে ৩ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ, মাদক কারবারের সংশ্লিষ্টতার ধারণা পুলিশের। বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চীন আর্মির কমান্ডার সহ নিহত 2, অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার। সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনে নিয়ে যাবে, মন্তব্য রিজভির। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোটে যাবে না এনসিপি, বললেন নাকি। আদালতে তোলা হলো মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়কে, শাস্তির দাবিতে বিক্ষোভ। কুড়িগ্রামের সাবেক প্রতিমন্ত্রী পিএস গ্রেফতার। এবং নির্মাণের 7 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জ 16 ঘর ট্রমা সেন্টার, পাল্টাপাল্টি দোষারোপে গণপূর্ত স্বাস্থ্য বিভাগ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের 3 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে উপজেলার করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার। স্থানীয়রা জানান, রুবি বেগমের বিরুদ্ধে 82টি মাদক মামলা রয়েছে। সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে একটি বাড়ি ঘেরাও করে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার। এছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থাও গুরুতর। জানা যায়, সকালে গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের বাড়ি ঘেরাও করে। পরে সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায় এবং লাঠি, সোঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যান। এলাকাবাসী 14 জনা, এমনকি অন্য বাঙ্গরা ইউনিয়ন, হায়দ্রাবাদ ইউনিয়ন, অন্য ইউনিয়ন লোক হয়েছে, সেখানে লোক আইয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের অভিযোগ, রুবি আক্তার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক কেনাবেচা, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সচেতন নাগরিকরা বলছেন, আইন হাতে তুলে নেওয়া কোনো অবস্থাতেই কাম্য নয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লায় 3 জনকে পিটিয়ে হত্যা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি নেন্সি, আপনি আমি একটু জানা রাখি, কুমিল্লা মুরাদনগরের যে ঘটনাটা ঘটেছে আজ সকালবেলা, আপনাকে জানা রাখি বাঙ্গরা থানার আকিবপুর ইউনিয়নের এই যে এলাকায় ঘটনাটা ঘটেছে, সেই এলাকায় আমি জানিয়ে রাখি যে গত 2 দিন আগে আসলে মোবাইল চুরি একটা ঘটনা নিয়ে আসলে একটা এলাকায় জামালা ছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই আজ সকালে এখানে উত্তেজিত জনতা 1-10 লোকের সমন্বয়ে আসলে এখানে তারা আসে বাসে এবং গতকাল সন্ধ্যা তারা মিটিং করেছে যে আজকে তারা বাড়িতে হামলা চালিয়ে আমাদেরকে নিহত রাসেলের যে স্ত্রী মিনা আক্তার আমাদেরকে জানিয়েছেন এবং সেই দিক থেকে আমি একটু জানিয়ে রাখি, এখন বাড়িতে পুরো পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাব আসছে এবং পুলিশ সুপার পরিদর্শন করে গিয়েছে। তারা যে 3 জনের লাশ উদ্ধার করা হচ্ছে, আপনি জানেন রুবি আক্তার এবং রাসেল জোনাকি, তারা 3 জন নিহত হচ্ছে স্পটে। এবং সেদিক থেকে যদি কথা বলি, কুমিল্লার যে পারিবেশিক অবস্থান দেখছে, এলাকা আসলে এখন থমথম বিরাজ করছে এবং মুরাদনগরে একটা ঘটনা ঘটে যাচ্ছে। এই বিষয়ে একটু জানিয়ে রাখি, বিস্তারিত পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে আইন কেউ হাতে তুলে নিতে পারবে না, তাদের বিচার করা হবে। এবং সেই দিক থেকে মিনা আক্তার জানিয়েছেন যে পূর্ব শত্রুতার কারণে আসলে এই ঘটনা ঘটেছে। এবং আরো আমি একটু জানিয়ে রাখি, এখানে মাদকের যে বিষয়টা বলা হচ্ছে, মাদক কারবারি হিসেবে আসলে ওনার 18তে 20টি মামলা রয়েছে রুবি আক্তারের। এবং এলাকাবাসীর দাবি হচ্ছে এই ফ্যামিলিটা আসলে তাদের এলাকার অনেকের বিরুদ্ধে মামলা করেছে, সেখানে বিরোধীদের একটা ক্ষোভ রয়েছে ফ্যামিলিটার প্রতি। তবে মিনা আক্তার জানিয়েছেন গত 2-3 বছর ধরে আসলে তারা কারোর সাথে কোনো ঝামেলা নেই। রাসেলের স্ত্রী এই তথ্য আমাদেরকে দিয়েছেন। তো কুমিল্লা মুরাদনগরের যে পরিস্থিতি, এলাকার পর্যবেক্ষণ জন্য একটা র্যাব, পুলিশ সকলেই রয়েছে এবং এলাকাবাসীর কিছু সংখ্যক লোক বলছে যত কিছু হোক আইন নিজের হাতে তুলে নেওয়াটা অন্যায় হয়েছে, তাদেরকে পুলিশে সোপর্দ করা দরকার ছিল। এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি, তখন পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টা মামলা নিহত রাসেলের স্ত্রী মিনা আক্তার একটা মামলা করবেন, আসামিদেরকে পরিচয় তারা পেয়েছেন এবং সেই হিসেবে তারা সকালে যে ঘটনা ঘটেছে
স্পট ডেথ হচ্ছে 3 জনের, একজন আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজে প্রেরণ করছে, পুলিশ উদ্ধার করে এবং তার মূর্ছ অবস্থা রয়েছেন। এলাকাবাসী জানিয়েছেন এই পরিবারটি দীর্ঘদিন করা আসছেন। এই ছিল কুমিল্লা মুরাদনগর থেকে সর্বশেষ। ন্যান্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। বান্দরবানের রুবা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচির ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। বুধবার রাত থেকে এখনো চলমান আছে অভিযান। ঘটনাস্থল থেকে 3টি অত্যাধুনিক SMG, একটি চাইনিজ রাইফেল, 364 রাউন্ড অ্যামুনিশন সহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর মধ্যে রুমায় ব্যাংক রুটের সময় পুলিশের লুট করা একটি অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযানের বিষয়ে বান্দরবানের রুমা সেনা জোনে ব্রিফিং করবে 36 বীর সেনা জোন। সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় পর্যায়ে নেতা তৈরিতে প্রধান অন্তরায় হবে এই পদ্ধতিতে নির্বাচন। বৃহস্পতিবার দুপুরে রংপুরে বিএনপি কার্যালয়ে ড্যাব আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী আরও বলেন, মানুষ চায় প্রকৃত গণতন্ত্র। PR পদ্ধতিতে নির্বাচন হলে কেউ নির্বাচনী এলাকায় নেতা হতে পারবে না, দল বাছাই করে MP বানাবে। তাতে আরো বেশি স্বৈরশাসকের দিকে ঠেলে দেওয়া হবে। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের MP বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপামর মানুষের নিরাপত্তা কোথায়, কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এমন সংশয় জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নীলফামারী সৈয়দপুরে পদযাত্রা কর্মসূচির 3য় দিনে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করে গণমাধ্যমে এ কথা বলেন তিনি। এনসিপির কর্মসূচিকে ব্যাহত করার জন্যই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করেছেন অভ্যুত্থান বিরোধীরা বলেও মন্তব্য করেন নাহিদ। দেশ গড়তে জুলাই পদযাত্রার 3য় দিন বৃহস্পতিবার বেলা 12:15টায় সৈয়দপুর কেন্দ্রীয় গোরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতে যান এনসিপি নেতারা। অশ্রুসিক্ত নয়নে ছেলে হত্যার বিচার চান সাজ্জাদের বাবা। আহ্বান জানান বিচার, জুলাই সনদের আগে নির্বাচন না দেয়ার। আগে আমরা সনদ চাই, তারপরে উন্নয়ন চাই, তারপরে হলো আপনার নির্বাচন। এটাই আমার চাওয়া পাওয়া। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট উৎপাদনের সব পন্থা বন্ধ করতে হবে। প্রচলিত সংবিধানকে আওয়ামী বিধান আখ্যা দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি। আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন, যেগুলোর কারণে ফ্যাসিস্ট উৎপাদন হয়, সে ফ্যাসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন। এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে, এটি সংবিধান না, সেটা হচ্ছে আওয়ামী বিধান। দফায় দফায় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নেতাদের উপর হামলার বিচার না হওয়ায় ক্ষোভ জানান নাহিদ ইসলাম। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জানান শঙ্কার কথা। যে গতকাল রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এটি প্রথমবার নয়, এই নিয়ে খুব সাম্প্রতিক সময়ে এটি দুইবার এই ঘটনাটি ঘটলো। আমরা এর আগের ঘটনা তো একটি মামলা করেছি, আমরা কিন্তু কোনো প্রতিকার পাইনি, গ্রেফতার পাইনি। আমাদের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে, তাহলে এই যে হাজারো শহীদ, হাজারো আহত, তাদের পরিবার, এদের নিরাপত্তা এবং দেশের আপামর মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে? পরে তরুণ নেতারা শহরের হাতিখানা বিহারী ক্যাম্প পরিদর্শনে গেলে তাদের ঘিরে ধরেন সাধারণ মানুষরা। বর্ণনা করেন আন্দোলনের বিভীষিকাময় দিনগুলোতে নির্যাতনের নির্মমতার কথা। অনেক নির্যাতন, দরজা আমার বউকে গাল দিল, গান্ডা গান্ডা বললে বার কর তোর স্বামীকে, না বার করলে তোদেরকে নিয়ে যাব ধরে। আমরা কোথাও গেলে আমাদের বিচার হয় না, আমরা অনেক কষ্টতে ছিলাম, এখনো আছি কষ্টতে। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নারী নেত্রীরা। তারা অভ্যুত্থানের মধ্যে যে অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণের যে ন্যায্য হিস্সা, এটা ওনাদেরকে দিতে হবে এবং ওনাদের জীবনের যত অসুবিধা আছে, ওনাদের রাষ্ট্রের প্রতি যত অভিযোগ আছে, এগুলো আমাদেরকে মিটাতে হবে। ক্যাম্পের পুরুষরা তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কেউ তাদের পাশে থাকেনি। এই ক্যাম্পের মহিলারা, নারীরা সামনে আগায়ে পুরুষদের পাশে ছিল। পরে নীলফামারী শহরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি পঞ্চগড় অভিমুখে রওনা করে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে নীলফামারীতে পদযাত্রা ও পথসভায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এরিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, পদযাত্রা ঘিরে এনসিপির পক্ষ থেকে কি কি বার্তা দেয়া হচ্ছে জানাবেন। ন্যান্সি, নীলফামারীর কথা বলছিলেন। নীলফামারী শহরে যে পদযাত্রাটি শুরু হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং ঢাকা থেকে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের যে গাড়িবহর সেটি ইতিমধ্যেই পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি পঞ্চগড়ের প্রবেশ মুখ বলা চলে। এটি দেবীগঞ্জ বাজার এলাকা এবং এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তাদের যে গাড়িবহরটি সেটি থেমেছে এবং এখানে স্থানীয় যারা এনসিপির নেতাকর্মী রয়েছে তাদের সাথে দেখা করেছেন এবং এখানে স্থানীয় যে ছেলে এনসিপির সাজিস আলম তাকে এখানে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে সাজিস আলমের জন্য শুভেচ্ছা চাওয়া হয়েছে নাহিদ ইসলামের পক্ষ থেকে। এছাড়া এখানে এনসিপির একটি কার্যালয় রয়েছে, এই কার্যালয়টি নাহিদ ইসলাম নিজে এখানে উদ্বোধন করবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেটি শেষ হলেই কিন্তু আবার এই জুলাই পদযাত্রা যেটি রয়েছে সেটি পঞ্চগড়ের অভিমুখে আবারও রওনা করবে এবং আজকে বিকেলে পঞ্চগড়ে আসলে একটি সমাবেশের মধ্য দিয়ে আজকে যে তৃতীয় দিনের মতো জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটি শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে নীলফামারী জেলায় যে পদযাত্রাটি হয়েছে সেখান থেকে যে বার্তাগুলো দেওয়া হয়েছে সেটি বলছে যে আওয়ামী লীগের যারা দোসর এখনও কিন্তু তারা দেশেই রয়েছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে এই পদযাত্রা ব্যর্থ করে দেওয়ার জন্য, এই জুলাই পদযাত্রা যেটি যাতে সফল করতে না পারে। তো অন্তর্বর্তী সরকারের কাছে নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছে যে আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট দোসর রয়েছে এখনও বাংলাদেশে তাদেরকে যাতে প্রতিহত করা হয়। তবে তিনি নিজেও কিন্তু প্রতিহতের ঘোষণাই দিয়েছেন যে গুলি করে কিন্তু জুলাই অভ্যুত্থান আসলে থামিয়ে রাখা যায়নি এবং এখনও কিন্তু আসলে ককটেল বিস্ফোরণ বা বোমাবাজি করেও কিন্তু আসলে এনসিপিকে থামিয়ে রাখা যাবে না, এমনটি বার্তা কিন্তু দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো আমরা পথিমধ্যে রয়েছি, পঞ্চগড় অভিমুখে আমরা যাত্রা করব এবং বিকালে সেখান থেকে হয়তো নিশ্চয়ই অন্য কোনো বার্তা এনসিপির পক্ষ থেকে দেওয়া হবে। তো আমার কাছে দেবীগঞ্জ বাজার থেকে ছিল সর্বশেষ খবর। ন্যান্সি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। আগামী রোববার পবিত্র আশুরা, এরই মধ্যে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় বিরাজ করছে শোকের আবহ। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন শিয়া সম্প্রদায়, চলছে তাজিয়া মিছিলের প্রস্তুতিও। বৃহস্পতিবার সকালে ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরোয়ার হোসেন। জানান, হোসেনি দালান এবং তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিলে মাতমের জন্য চাকু, দেশীয় অস্ত্র কিংবা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। পবিত্র মহরমের শুরু থেকে শোকের আবহ পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায়। ইবাদত বান্দেগি আর নানা রীতি পালন করছে শিয়া সম্প্রদায়, চলছে তাজিয়া মিছিলের প্রস্তুতিও। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরো প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি। শিয়া নেতাদের সঙ্গেও কথা বলেন তারা। তাজিয়া মিছিল ও ইমামবাড়ার সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেন তারা। পরে মোহাম্মদ সারোয়ার সাংবাদিকদের জানান, তাজিয়া মিছিল ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, থাকবে সাদা পোশাকের পুলিশও। পয়লা মহরম বা 27শে জুন হইতে অনুষ্ঠিত শোক মিছিল সমূহে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে। এই সকল রাস্তায় তাজিয়া বা শোক মিছিল অনুষ্ঠিত হবে, সে সকল রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশি ফোর্স মোতায়েন থাকবে। বলেন, মিছিলকে কেন্দ্র করে পটকা ও আতশবাজি ফোটানো যাবে না। মিছিলে চাকু, দেশীয় অস্ত্র কিংবা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। মিছিলের দিন পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা। মূলত এইভাবে এই কারবালায় কয়েকটা মিছিল যাবে বড় বড়, এইসব এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা হবে বা যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। সোনারগাঁওয়ে গলা কেটে যুবক রতনকে হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুসকে কুড়িগ্রাম থেকে ও কুমিল্লার তিতাসে পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে রাজমিস্ত্রি মোস্তফাকে হাত পা বেঁধে হত্যার অভিযোগে বাগেরহাট থেকে দুজনকে আটক করে র্যাব।
এসব বিষয়ে রাজধানী কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে র্যাব। আমাদের যে ভিকটিম তার নাম হচ্ছে রতন, তিনি রূপগঞ্জ এলাকার একজন বাসিন্দা, বাট তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনারগাঁতে। এই ইউনিসের একজন প্রতিনিধি গিয়ে রাতের বেলা মধ্যরাতে এই রতনকে খবর দিয়ে নিয়ে আসে, একটা অজ্ঞাত জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাকে বিভিন্নভাবে টর্চার করে তাকে হত্যা করা হয়। রংপুরের একজন রাজমিস্ত্রি যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ঠিকাদারির ভিত্তিতে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে থাকে। এই যে মোস্তফা তার সাথে তার যে মিস্ত্রি ছিল দুইজন সহযোগী, তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে, তার একটা ছবি আছে খুবই বিভৎস, তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায়। মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি ও বিসিবির সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় এবং বিসিবি সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে আজ 3:30টায় আদালতে তোলা হলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগার পাঠানোর নির্দেশ দেয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তো আজ আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল মধ্যরাতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ঢাকার লালমাটিয়া দুর্জয়ের নিজ বাসভবন থেকে তাকে আটক করে। পরে আজ মানিকগঞ্জ সদরের থানার বিস্ফোরক আইনে এবং দৌলতপুর ঘিওর এর যে জুলাই আন্দোলনে হামলার ঘটনার মামলায় আজ আদালতে তোলা হয় এবং আদালতে 15 মিনিট শুনানি শেষে মানে 10 দিনের রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে কিন্তু তাকে কারাগারে নির্দেশ প্রদান করে। তো এই শুনানি চলাকালে এই আদালতের বাহিরে কিন্তু যে বিএনপি সহ বিক্ষুব্ধ জনতা তার সর্বোচ্চ শাস্তি দাবি করে বিক্ষোভ করে এবং যে প্রিজন ভ্যানে তাকে নেওয়া হয় সে প্রিজন ভ্যান আটকানোর চেষ্টা করে। তো আমরা সকাল থেকে এই আদালত চত্বর অবস্থান করছি, যে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলার কিন্তু শত শত জনতা এবং যে বিএনপি নেতাকর্মীরা যে জড়ো হয় এবং আজ আদালতে তোলার পরে তারা এই বিক্ষোভ করে। এই আমরা আরো যেটি জানতে পেরেছি যে এই ঢাকার গোয়েন্দা বিভাগের যে পরিচালক রয়েছিল তিনিও যেটি আমাদের জানিয়েছিলেন যে ঢাকা মহানগর সিনিয়র জজ আদালতে তার যে লালমাটিয়ার যে 2570 বর্গফুটের যে ফ্ল্যাটটি রয়েছে সেটি জব্দ করে এবং তার জমি এবং 3টি গাড়ি জব্দের নির্দেশ দেন। এছাড়া তার যে 12টি ব্যাংক হিসাব রয়েছে তারও জব্দের নির্দেশ দিয়েছিলেন। তো এই ছিল আমার কাছে যে মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য দুর্জয়ের যে গ্রেপ্তার এবং তার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর সর্বশেষ খবর। আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস ও তার চাচাতো ভাই রাশিদুল ইসলাম রাশেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করে জেলার ডিবি পুলিশের একটি টিম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কালে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সাথে থেকে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে গ্রেফতারকৃত রাশেদের বিরুদ্ধে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার 4 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে কুমিল্লার আমলি আদালত 11 বিচারক মমিনুল হক আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃতরা হলেন সুমন, রমজান, আরিফ ও অনিক। তারা সবাই মুরাদনগর উপজেলার বাসিন্দা। এর আগে গেল 26 জুন রাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এই সময় স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের অভিযুক্ত যুবককে মারধর করে। পরে এই ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে এই এলাকার 4 যুবককে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। আমরা
আসামিদেরকে নিরাপদ হেফাজতে নিয়ে 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলাম তদন্তকারী অফিসার, এবং আমরা সবাই 7 দিনের রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতকে আবেদন করেছি। বিজ্ঞ আদালত আসামি পক্ষ এবং পুলিশ এবং বাদীপক্ষের লোকজনের শুনানি শুনে উনি আমাদের 4জন আসামিকে, যারা এই জান্ডা আমিও 4জন আসামি গ্রেপ্তারকৃত, তাদের 3 দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। ঐক্যমত্য কমিশনে আলোচনা শেষে কথা বলছেন জামায়াতের নায়েবে আমির। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। দীর্ঘ আলোচনা হয়েছে, নানা রকম প্রস্তাব আসছে। আমরা লিখিতভাবেও এটা বলেছিলাম যে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ এবং এই মানুষ সংখ্যা আরো বাড়তে থাকবে। দূর দূরান্ত থেকে, সুনামগঞ্জ থেকে বলেন বা আরো প্রত্যন্ত অঞ্চল আছে, আসতে মানুষের খুব কম। আর ঢাকায় এসে থাকা, খাওয়া, অপেক্ষা করার মতো সামর্থ্য আর সুযোগ আমাদের খুব কম মানুষের আছে দায়িত্ব। সুতরাং ইট ইজ দ্য ডিমান্ড অফ দি টাইম অ্যান্ড ডিমান্ড অফ দি কমন পিপল, এবং এটা অত্যন্ত প্রয়োজন যে বিচারটাকে আরো একটু নিয়ারার করা মানুষের কাছে। এখানে সমস্যাগুলো আসছিল, এই ব্যাপারে একটু একমত হয়নি যে দুর্গড়ায় বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়া, কিন্তু 2-3টা সমস্যার কথা আসছে। এক হচ্ছে এত বিচারপতি পাওয়া যাবে কিনা, 2 বিচারপতিরা এলাকায় যেতে রাজি হবেন কিনা, 3 বিচারের সুস্থ বিচার। আরেকটি ভাইটাল অংশ হচ্ছে আমাদের লয়ার্স যারা আছেন তারা। তো সেখানে আসছে যে পোটেন্সিয়াল হাইকোর্ট লেভেলে প্র্যাকটিস করার মতো লয়ার আমরা সেখানে যাব কিনা বা পাবো কিনা ইত্যাদি। কিন্তু আমরা বলেছি এই মুহূর্তে শর্টেজ হতে পারে, কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বিচারপতি 5 গুণ বাড়াই দেব, তাহলে বিচারপতি রিক্রুট হতে পারে, মেধাবী লোক তো আছে, এবং তাদেরকে ট্রেন আপ করতে পারে, আপগ্রেড করতে পারে। ঠিক একইভাবে এখন লয়ারের সংখ্যা কিন্তু কম না। একজন বলছেন যে কক্সবাজারে 100 লয়ার আছে সিনিয়র, যারা মাঝে মধ্যে এসে সুপ্রিম কোর্টে হাইকোর্ট প্র্যাকটিস অলরেডি করেন। তো কোর্টটা যদি আরো অ্যাভেলেবল হয় তারা সেখানে করবেন, আরো কনসেন্ট্রেট করবেন, এবং গভর্নমেন্টের উচিত মেধাবী লোকদেরকে বিচারপতি নিয়োগ করে যথার্থ দেশে এবং বিদেশে ট্রেনিং এর ব্যবস্থা করা। সেই জন্য আমরা বলেছি বাজেট বৃদ্ধি করেন, বেশি বিচারপতি নিয়োগ করেন, তার ট্রেন আপ করেন, ইফিসিয়েন্সি ডেভেলপ করেন, এবং একইভাবে আমাদের লয়ার্স যারা আছে তারাও যদি দেখে যে এলাকায় গিয়ে তারা যথাযথ প্র্যাকটিস করতে পারছে, অ্যাটলিস্ট তাদের মেধাকে তারা কাজে লাগাতে পারছে। আই এম নট কনসার্ন উইথ দ্য মানি অন অল দিস থিংস। মেধাও কাজে লাগার মতো যদি ব্যবস্থা থাকে, তাহলে ডাক্তাররা যে আগে যেত না, একটা অভিযোগ ছিল না যে ডাক্তাররা যায় না এলাকায়, এখন তো যাচ্ছে ডাক্তাররা। কারণ রাষ্ট্র যদি সেভাবে এনভায়রনমেন্ট তৈরি করে তাহলে যে যেখানে দরকার সেটা যাবে। এটা আমরা আর্গুম দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে, এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। দর্শক, ঐক্যমত্য কমিশনে আলোচনা শেষে কথা বলছিলেন জামায়াতের নায়েবে আমির। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের গুলিতে শহীদ হওয়া বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জোবায়ের আহমেদের পরিবার এখনো খোঁজে তাদের, আর কোনোদিন ফিরে আসবে না জেনেও অঝরে ফেলেন চোখের পানি। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গেল বছরের 20 জুলাই ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ও জোবায়ের আহমেদ। এদের মধ্যে শহীদ বিপ্লব পড়াশোনার পাশাপাশি তেলের মিলে শ্রমিকের কাজ করে সংসারের হাল ধরেছিলেন। মাদ্রাসায় শিক্ষকতা করে সংসার চালাতো নূরে আলম সিদ্দিকী, আর জোবায়ের ছিলেন দোকানে। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে পরিবারগুলো এখন ভেঙে পড়েছে। জুলাই শহীদ নূরে আলম সিদ্দিকীর মৃত্যুর 7 মাস পর ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। তার মেয়ে সাবরিনা বিনতে সিদ্দিকীর বয়স এখন 6 মাস। নূরে আলম সিদ্দিকীর স্ত্রী সাদিয়া খাতুনের আক্ষেপ সন্তানকে ভালো কিছু খাওয়াতে না পারার। মানে খুব কষ্টই হইতেছে চলাফেরা, বাবুর ইচ্ছা হইতেছে যে বাবুরে ওইটা কিনে দিব ওইটা কিনে দিব, কিন্তু তার সামর্থ্য আমার কাছে নাই। আমার স্বামী বৈষম্যের শিকার হয়ে মারা গেছে, আমি এবং আমার সন্তান যেন বৈষম্যের শিকার না হই। এদিকে জুলাই মাস সন্তান হারানোর মাস উল্লেখ করে চোখের পানি ফেলে শহীদ বিপ্লব হাসানের আত্মার শান্তি কামনায় দোয়া চান তার বাবা। আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ আমার সন্তানকে বেহেশতে বাসী করে, এটাই হলো বড় আশা।
বড় চাওয়ার মতো সারা দেশবাসীর কাছে আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি যে আমার সন্তানের জন্য দোয়া চাই। আর শহীদ পরিবারের পাশে সরকারকে আরো জোরালোভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের মুখোমুখি করার দাবি এই বৈষম্য বিরোধী নেতার। তো আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি অল্প কিছু সুবিধা তারা পাচ্ছে শহীদ পরিবারগুলো, তাদের পাশে সরকারকে আরও ভালোভাবে দাঁড়ানো উচিত। এবং এখনও পর্যন্ত মানে 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু আমরা যেই লোকাল উপজেলায় থানা বা জেলা পর্যায়ে যেই আওয়ামী লীগের ফেসিস্টরা বা যেই পুলিশ সদস্যরা যারা চক্রান্তে জড়িত ছিল এই আমাদের ভাইদেরকে হত্যা করার লক্ষ্যে, তাদেরকে কিন্তু এখনও আইনের আওতায় ওইভাবে আনা হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে ময়মনসিংহ, গৌরীপুর এবং ফুলপুরে 5 জন শহীদ সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নেয়া 41 জন শহীদ হন। শামীম হোসেন, নিউজ ডেস্ক। ভবন নির্মাণের 7 বছরেও চালু হয়নি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জ 16 ঘর ট্রমা সেন্টারের কার্যক্রম। স্বাস্থ্য বিভাগ বলছে এখনো ভবন বুঝিয়ে দেয়নি গণপূর্ত বিভাগ, আর গণপূর্তের দাবি চিঠি দিয়েও স্বাস্থ্য বিভাগের সাড়া মেলেনি। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর দোহার, শ্রীনগর মুন্সিগঞ্জ আন্তঃসড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোতে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য শ্রীনগরের 16 ঘরে 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার নির্মাণ করা হয় 2018 সালে। 2,29 লাখ টাকা ব্যয়ে 3 তলা ভবন নির্মাণের 7 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি চিকিৎসা সেবা কার্যক্রম। বিল্ডিং রেডি হওয়ার পরও এটা কোনো উদ্বোধন নাই, কোনো তদারকি নাই, মানুষের কোনো উপকার আসতেছে না। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির দেওয়ালের বিভিন্ন অংশে উঠে গেছে আস্তরণ, মেঝেতে জমেছে শেওলা ও আগাছা, লোহার কাঠামোতে ধরেছে মরিচা, চুরি হয়েছে ভবনের লাইট, ফ্যান সহ নানা সরঞ্জাম। ফ্যান ছিল, তারপরে গ্রিল ছিল, তারপরে থাই গ্লাসগুলো দিয়ে সবই নির্মাণ করা ছিল, উদ্বোধনও করার কথা ছিল, কিন্তু কি কারণে হয় নাই বুঝতে পারি নাই, কিন্তু এটি অনেক জিনিস চুরি হয়ে গেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। এ কারণে ট্রমা সেন্টারের কার্যক্রম দ্রুত চালুর তাগিদ হাইওয়ে পুলিশের। শ্রীনগর উপজেলার যে একটা ট্রমা সেন্টার রয়েছে, আমরা জানি যে এখনো পর্যন্ত সেটা কার্যক্রম নাই। তো আমার মনে হয় সেটা যদি কার্যক্রমটা চালু করা হয় এবং শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যদি সক্ষমতা বৃদ্ধি করা হয়, তাহলে আর লোকজন আরও মৃত্যুর সংখ্যা কমে আসবে এবং লোকজন সুচিকিৎসা পাবে। আর ট্রমা সেন্টারটি চালু নিয়ে পরস্পরকে দোষারোপ করছে গণপূর্ত বিভাগ ও জেলা সিভিল সার্জন অফিস। অবকাঠামো নির্মাণ হয়েছে, আমরা স্বাস্থ্য বিভাগ এটা এখনো হ্যান্ডওভার পাইনি, এটার কিছু কাজ বাকি আছে, সেই বাকি কাজের জন্য গণপূর্ত বিভাগ কাজ করছে। বারবার চিঠি লেখার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ এটা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিয়ে নেয়। পরবর্তীতে এটা কি হয়েছে, ইনসিকিউর অবস্থায় থাকে। এখন যেটা দেখা গেছে যে ওখানে অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে। দোষারোপ পরিহার করে ট্রমা সেন্টারটিতে দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই মাসে দেশব্যাপী শহীদদের স্মরণে ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট জেলা এবং ওসমানী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অন্তত শতাধিক মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ধারণ করা হয় এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সহ অনেকেই ফ্রি রক্তদান করেন। এছাড়া জামালপুর, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে রক্তদান কর্মসূচি। অতিরিক্ত ফি আদায়, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসদাচরণ সহ বিভিন্ন অভিযোগে নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালিসিস ইউনিটে অভিযান চালিয়েছে দুদক। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়। দুদক জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস জানান, 2018 সালে কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়া এই ডায়ালিসিস ইউনিটটি স্থাপন করা হয়। বিভিন্ন সময় রোগীদের থেকে অতিরিক্ত ফি আদায়, বাইরে থেকে বেশি মূল্যে পরীক্ষা নিরীক্ষা ও রোগী এবং তাদের স্বজনদের সাথে অসদাচরণ করা সহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া যায়। অভিযানে কিছু তথ্য পাওয়া গেছে। অভিযানের বিষয়ে আমরা এসে অতিরিক্ত ফি আদায় করে
এবং রুগীদের থেকে ঘুষ বা অন্যান্য বিষয়ে অসহযোগিতা করে, এই বিষয়ে আমরা আসলাম। একটা টিম আসার পরে আমরা আজকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করলাম এবং কিছু বিষয়ে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই বিষয়গুলো আমরা কাগজপত্র সংগ্রহ করেছি। সংগ্রহ করার পরে আমরা এগুলো একটা প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে প্রেরণ করব। প্রধান কার্যালয় থেকে পরবর্তী ব্যবস্থা করব। আর যেন কোনো জালিম এই দেশে ভর করতে না পারে, সবাইকে মিলে এই দেশটাকে এগিয়ে নিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সবার একটাই লক্ষ্য, দেশকে এগিয়ে নেওয়া। এখন আমাদের সবাই একটি দাবি, একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোট দিবে, ভোটে যে আসবে সেই দেশ পরিচালনা করব, দেশের উন্নয়ন হবে, দেশে গণতান্ত্রিক পন্থা হবে। কারণ আমাদের দেশটাকে লুটে পুড়ে খেয়েছে। আমি গত কয়েকদিন আগে দেখলাম, এই নসরুল হামিদ আমাদের পাশে বিদ্যুৎ মন্ত্রী ছিল, 1 লাখ কোটি টাকা সে বাংলাদেশকে পাচার করেছে। রাজশাহীতে কমিটি বাতিল সহ নানা দাবিতে মানববন্ধন করেছে মহানগর বিএনপির একাংশ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু সহ বঞ্চিত নেতারা অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, রাজশাহী মহানগর বিএনপি কমিটির কয়েকজন নেতা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের যেসব নেতাকর্মী চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ সহ অপকর্মের সাথে জড়িত, তাদের পুনর্বাসনের জন্য প্রত্যক্ষভাবে আশ্রয় প্রশ্রয় প্রদান করেছেন। এ সময় কমিটি বাতিল করে নতুন কমিটি করার দাবি জানান তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত জঙ্গি বিরোধী অভিযান অপারেশন ইগল হান্ট মামলায় পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন চৌধুরী তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক SM শাকিল আহমেদ আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো সহ 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। বিকেল 3টায় শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আসাদুজ্জামান সবশেষে নোয়াখালীর পুলিশ সুপার ছিলেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, জঙ্গি মামলায় কোনোভাবেই আসাদুজ্জামান জড়িত নয়, তাকে অহেতুক মামলায় জড়ানো হচ্ছে। বর্ষা এলে পর্যটকরা ভিড় জমান হাওরে। নেত্রকোনার হাওরের পর্যটন নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, হাওরের পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে আমি প্রথমেই জানিয়ে রাখি যে এই নেত্রকোনা একটি হাওর জেলা। এই জেলায় কিন্তু সোমেশ্বরী, কংস, উদ্ধাকালী, ধনু এবং মগরা নদী সহ অসংখ্য নদ নদী এবং 134টির মতো হাওর কিন্তু এই নেত্রকোনা জেলার 10টি উপজেলায় রয়েছে। তো এর মধ্যে এই বর্ষা মৌসুমের শুরু থেকেই হাওর অঞ্চলে কিন্তু এই নেত্রকোনা জেলা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু হাওরের যে সৌন্দর্য, হাওরের স্বচ্ছ জলরাশি, তার সৌন্দর্য উপভোগ করার জন্য তারা কিন্তু এই হাওর অঞ্চলে ছুটে আসেন এবং বিশেষ করে ডিঙি নৌকা, বিভিন্ন ট্রলার, বড় বড় কাঠের নৌকায় কিন্তু তারা পরিবার নিয়ে হাওর জুড়ে তারা ছুটে বেড়ান এবং তারা হাওরের সৌন্দর্য উপভোগ করেন। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে জেলার আটপাড়া উপজেলার সেতুর বাজার মগরা নদীর একটি এলাকা। এখানে কিন্তু প্রতিদিনই বিকেলে এখানে সাধারণ মানুষজন কিন্তু এসে ভিড় জমায় এবং এই নদী দিয়ে কিন্তু হাওরে প্রবেশ করা যায়। এছাড়া জেলার মদন উপজেলা রয়েছে, মদন উপজেলার উচিতপুরও কিন্তু পর্যটন এলাকা। তো আমরা এখানকার একজন বাসিন্দার কাছে একটু জানবো। আচ্ছা, হাওরের দর্শনার্থী কেমন আসছে, বর্তমানে কি অবস্থা? নেত্রকোনা আসলে একটি হাওর অঞ্চল। এখানকার নেত্রকোনা যে হাওর গুলো রয়েছে সেগুলো বর্ষাকালে কিন্তু অসাধারণ একটি সুন্দর রূপ ধারণ করে। তো হাওরের এই সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটকরা এখানে এসে ভিড় করে। তো পর্যটকদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো হাওর পাড়ে আসলে তেমন কোনো রিসোর্ট নেই, তাদের খাবার দাবারের জন্য তেমন কোনো হোটেল নেই, রেস্তোরাঁ নেই।
তো অন্যান্য যাতায়াতের যে অন্যান্য অসুবিধা রয়েছে, তারপরে যে পর্যটকদের যে নিরাপত্তার যে ব্যবস্থাটি, নিরাপত্তার ব্যবস্থা তেমন নেই। তো পর্যটকরা আসলে যদি নিরাপত্তার ব্যবস্থা করা হয়, ভালো কোনো হোটেল রিসোর্ট করা হয় এবং সবকিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, তাহলে নেত্রকোনা কিন্তু একটা পর্যটনের জন্য একটা আকর্ষণীয় এই স্থান হয়ে উঠবে, বিশেষ করে হাওর অঞ্চল। তো আমরা এই প্রশাসন যদি এই ব্যবস্থাগুলো নেয়, অর্থাৎ ভালো সুযোগ সুবিধা বৃদ্ধি করে, তাহলে আপনারা শুনছিলেন যে এতক্ষণ এখানকার একজন বাসিন্দা কিন্তু তিনি জানাচ্ছিলেন যে বিভিন্ন সুযোগ সুবিধার অভাব রয়েছে। তো আমরা দেখেছি যে হাওরে কিন্তু প্রচুর লোকজন আসছে, তারা কিন্তু আনন্দ উৎসাহ করে। তবে এলাকাবাসীর একটি দাবি রয়েছে প্রশাসনের প্রতি যে হাওরে যারাই আসেন তারা কিন্তু পলিথিন নিয়ে আসেন, প্লাস্টিকের বোতল নিয়ে আসেন, এগুলো যেন হাওরে ফেলে না রেখে তারা যেন পরিবেশটা রক্ষায় কাজ করেন, সেই দাবি কিন্তু এলাকার সচেতনরা এবং পরিবেশবিদরা করছেন। এই ছিল নেত্রকোনার হাওর অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি।